রাজধানীতে ৮ দলের পদযাত্রায় পুলিশের বাধা। গণভোট ঠেকাতে ষড়যন্ত্রের অভিযোগ জামায়াতের। ৫ দাবিতে যমুনায় স্মারকলিপি। দলগুলোর ঐক্য না হলে সিদ্ধান্ত নেবে সরকার। নানা কৌশলে নির্বাচন পেছানোর চেষ্টা দেখছে বিএনপি। কারো অভ্যন্তরীণ হস্তক্ষেপ মেনে নেবে না এবং ক্ষমতায় এলে দেশের পুনর্গঠন বাস্তবায়নের অঙ্গীকার নেতাদের। গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন। তদন্তের ক্ষমতা পেল মানবাধিকার কমিশন। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ১২০ দিন শেষ করতে হবে বিচার। এবং একীকরণ ৫ ব্যাংকের দায়িত্ব নিয়েই দফায় দফায় বৈঠক নতুন প্রশাসকদের। দ্রুত কার্যকর না হলে অনাস্থা বাড়ার শঙ্কা। ব্যাংকগুলোর শেয়ার লেনদেন স্থগিত। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। যশোরে স্মরণ সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। দুর্ভাগ্যের সঙ্গে আমরা লক্ষ্য করলাম এবং ২০২১ সালে ৩১ দফা যে একটা প্রস্তাব দিয়েছিলেন রাষ্ট্র কাঠামো পরিবর্তনের, রাষ্ট্রকে গণতান্ত্রিকীকরণের, সেই আলোকে তিনি একটা গণতান্ত্রিক সংস্কার কমিশন করলেন। ভালো কথা, ৬টা সংস্কার কমিশন, একটা ঐক্যমত্য কমিশন, প্রায় ১ বছর ধরে তারা সেখানে আলাপ আলোচনা করেছেন, খাওয়া দাওয়া করেছেন, সবকিছু করেছেন। সব শেষে কি করলেন? এই ঐক্যমত্য কমিশন এমন একটা প্রস্তাব জাতির সামনে নিয়ে আসলো, যেটা তার কিছুদিন আগেই, কত তারিখে, ১৭ই কিছুদিন আগে পার্লামেন্টের সামনে সংস্কারগুলোকে সই করলাম, আমরা স্বাক্ষর করলাম সব রাজনৈতিক দলগুলো 17ই অক্টোবরে সই হয়ে গেছে। আমরা যে বিষয়গুলোতে একমত হয়ে গেছি সেগুলো সই হয়ে গেছে, আমরা সবাই স্বাক্ষর করেছি। তারপরে তারা আবার নতুন নতুন প্রস্তাব নিয়ে এসছে এবং সেই যেগুলো আমরা স্বাক্ষর করেছিলাম সেই প্রস্তাবগুলো একটু ভিন্নভাবে উপস্থাপন করেছে। আমরা বলেছি যে এই ঐক্যমত্য কমিশন সঠিক কাজটি করেনি। আমরা বলেছি যে আমরা যেটা চেয়েছিলাম, যেটা আমাদের প্রধান উপদেষ্টা কমিট করেছিলেন, যে যেগুলো তো ঐক্যমত্য হবে সেটা থাকবে, আর যেটা হবে না সেগুলো আগামী পার্লামেন্টে চলে যাবে, সেই পার্লামেন্টে সেখানে নির্ধারিত হবে আলাপ আলোচনা, তর্ক বিতর্কের মধ্যে দিয়ে। কি দুর্ভাগ্যের কথা, হঠাৎ করে দেখা গেল যে এই উপদেষ্টা কমিটি তারা একটা উপদেষ্টা মন্ডলীর সভা করলেন। সভা করার পরে জনাব আসিফ নজরুল সাহেব জাতিকে জানালেন যে বিষয়গুলো এখনো সমাধান হয়নি সেগুলো সমাধান করার জন্য আমরা রাজনৈতিক দলগুলোকে 7 দিনের সময় দিচ্ছি। রাজনৈতিক দলগুলো হচ্ছে তাদের হাতের খেলনার মতো, এটা ঠিক হয়নি। আপনারা কথা দিয়েছেন, যার জন্য আপনারা প্রায়, আমি যা পত্রিকায় দেখলাম, ৮৪ কোটি টাকা না কত টাকা কোটি টাকা খরচ করে আপনারা এই ৮৩ কোটি টাকা খরচ করে পত্রিকায় দেখলাম এই আপনার ঐক্যমত্য কমিশন সব সভাগুলো করেছেন। আমরা তো প্রত্যেকটা সভায় গেছি, প্রত্যেকটা সভায় আমাদের মতামত দিয়েছি। আজকে কেন আবার এই প্রসঙ্গ উঠছে যে রাজনৈতিক দলগুলোকে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে? তাহলে আপনারা কি করলেন এতদিন ধরে? আপনারা সঠিক কাজটি করেননি, পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছেন। আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই যে আজকে যে দাবি দাওয়াগুলো নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ঘেরাও করছে, অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে, আবার একটা চক্রান্ত করছে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, এটা এই দেশের জনগণ মেনে নেবে না।
বন্ধুগণ, অনেক রক্তের বিনিময়ে, অনেক শিশুর রক্তের বিনিময়ে, অনেক নারীর রক্তের বিনিময়ে, অনেক ছাত্রের রক্তের বিনিময়ে, কৃষকের রক্তের বিনিময়ে, শ্রমিকের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন হয়েছি ফ্যাসিস্টের হাত থেকে। সুযোগ সৃষ্টি হয়েছে এক গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার। এটাকে আমরা কোন মহলের চক্রান্ত বা ষড়যন্ত্রের মধ্য দিয়ে এটাকে বিনষ্ট হতে দিতে পারি না। আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি। আমরা এখন পর্যন্ত কোন বিষয়ে রাস্তায় নামিনি, কিন্তু মনে রাখবেন, বিএনপি কোন ভেসে আসা দল নয়। বিএনপি এই দেশের জনগণের গড়া একটি দল, শহীদ জিয়াউর রহমানের দল, স্বাধীনতার ঘোষকের দল। এই দল দেশের বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের জন্য সংগ্রাম করা, আপসহীন সংগ্রাম করা সেই নেত্রীর দল। এই দল আমাদের সমস্ত মানুষগুলো, 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 20,000 মানুষকে হত্যা, 1700 মানুষকে গুম করে দেওয়া, সেই অবস্থা থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল। সুতরাং আমাদেরকে খাটো করে দেখবেন না বা অবজ্ঞা করে দেখবেন না। আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। তাই খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনারা এসব বাদ দিন। যে বিষয়গুলো সমাধান হয়েছে সেই বিষয়গুলোকে পড়ে দিন, যেগুলো হয়নি সেগুলো পার্লামেন্টে মধ্যে দিয়ে যে পার্লামেন্ট গঠিত হবে সেই পার্লামেন্টে সিদ্ধান্ত নেওয়া হবে। আর যেগুলো আমরা একমত করুন। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে হতে হবে না। আপনি তাই চান কিনা বলেন? বন্ধুগণ, এই বিষয়টা আমরা একমত। অন্যান্য বিষয়গুলোতে আসেন, যেগুলো বাকি আছে সেগুলো আমরা আগামী পার্লামেন্টে নিয়ে যাব। আর যেগুলো সই হয়ে গেছে, একমত হয়ে গেছি, সেগুলোর উপর ভিত্তি করে আমরা কাজ শুরু করতে পারি। তাই আজকে আমার এই মহান নেতা, তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আবারও বলতে চাই, রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাতে চাই, দয়া করে পানি ঘোলা করার চেষ্টা করবেন না। দয়া করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না। দয়া করে দেশে মানুষকে অশান্তিতে ফেরার কোনো ব্যবস্থা করবেন না। আমরা বহু সংগ্রাম করছি, নতুন করে শুরু করতে যাচ্ছেন আপনার না করে অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং ঐক্যবদ্ধ যেগুলো সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যান। অন্যথায় আপনারা কিন্তু ব্যর্থ সরকারে পরিণত হবেন এবং এই সব জবাবদিহিতা আপনাদেরকেই করতে হবে। বন্ধুগণ, আমরা আজকে অত্যন্ত শোকাহত হয়ে আমরা আবারও আমাদের নেতা জনাব তারেক রহমান, জনাব তরিকুল ইসলাম সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের সদস্যদেরকে, যারা সবাই রাজনীতিতে জড়িত এবং দেশের কল্যাণের সঙ্গে জড়িত, তাদেরকে যারা আরো শক্তি, আরো সুস্বাস্থ্য আল্লাহ তাআলা দান করেন, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে চাইছি। আল্লাহ তাআলা তাকে বেহেশতের সর্বশ্রেষ্ঠ স্থানে জায়গা দিন, আল্লাহ তাআলার কাছে এইটা চাই। সব শেষে আবারও আপনারা যারা এখানে এসছেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জীবনের সাফল্য কামনা করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, তরিকুল ইসলাম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম যশোরে। বক্তব্য রাখছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নানা ইস্যু সামনে এনে একটি মহল নির্বাচন বানচালের অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ভোটের সময় নির্ধারণের পর
পিআর ইস্যু সামনে এনে ষড়যন্ত্র করা হচ্ছে। দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। বাংলাদেশের মানুষ নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেবে বলেও মন্তব্য করেন তিনি। নভেম্বরেই গণভোট আর পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে বেশ কয়েকটি রাজনৈতিক দল। এ নিয়ে নাখোশ বিএনপি সহ তাদের মিত্ররা। তারা বলছেন, যে কোনো দাবি পূরণে মতামত নিতে হবে জনগণের। রাজধানীর বনানীতে ঢাকা ফোরাম আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা একটি বইয়ের বিশ্লেষণ অনুষ্ঠানে যোগ দেন দলটির দুই শীর্ষ নেতা। স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, গণভোট পিআর ইস্যু সামনে এনে নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে একটি মহল। এখানে কেউ কেউ ষড়যন্ত্র করছে, পিআর লাগবে আগে। এছাড়াও আরো অনেক কিছুর ব্যাপারে এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশকে পুনর্গঠনের পরিকল্পনা শুধু বক্তব্যে নয়, তা বাস্তবায়নে বিশ্বাসী বিএনপি। বাংলাদেশে আর কারো অভ্যন্তরীণ হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। বাংলাদেশের সিদ্ধান্ত সেটা বাংলাদেশ নিজে নেবে, কারো নির্দেশে নয়, কারো সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে না। সো জিও স্ট্র্যাটেজিক অটোনমি, এই কথাটা পরিষ্কারভাবে বলা হয়েছে সব জায়গায়। একটা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করা চলবে না। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নভেম্বরে গণভোটের দাবি আদায়ের পথে দেশে বিদেশে ষড়যন্ত্র দেখছে জামায়াতে ইসলামী। নেতারা বলেন, নভেম্বরে গণভোট না হলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন বিলম্বিত হতে পারে। সেক্ষেত্রে সংকট নিরসনে আলোচনার জন্য বিএনপি ও সরকারকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান তাদের। 5 দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রায় বাধার মুখে মৎস্য ভবন এলাকায় সমাবেশ করে 8 দল। পরে তাদের প্রতিনিধিরা স্মারকলিপি দিতে গেলে প্রধান উপদেষ্টার পক্ষে তা গ্রহণ করেন উপদেষ্টা আদিলুর রহমান। বলেন, দলগুলো ব্যর্থ হলে সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। মতিঝিল, বিজয়নগর, গুলিস্তান সহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে পল্টন মোড়ে জড়ো হন জামায়াত ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ 8 দলের নেতাকর্মীরা। অভিন্ন দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচির অংশ হিসেবে পল্টন মোড়ে সমাবেশ করেন। জাতীয় নির্বাচনের আগে হতে হবে। নভেম্বরে গণভোট দাবি করে নেতারা বলেন, জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে হলে জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিকল্প নেই। গণভোট ঠেকাতে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তারা বলেন, দলগুলোর মধ্যে আলোচনায় বিএনপি এবং সরকারকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে। দাবি আদায়ের পথে অনেক ষড়যন্ত্র, দেশি বিদেশি নানান চক্র এখন সক্রিয় হয়ে উঠেছে। গণভোটের তারিখের মধ্যে ঘোষণা করতে হবে। নির্বাচনের সাথে গণভোট হবে না, একসাথে তফসিল হবে না। প্রয়োজনে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, আরো 2 মাস পরে হবে, কিন্তু গণভোট ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। আবার জীবন দেব, আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না। সরকার শুধু এই কথা বলে ঘুমালে হবে না যে আপনারাই আলোচনা করেন, আলোচনার ক্ষেত্র তৈরি করে দেওয়া, এখানে একটা রেফারের ভূমিকা করা, এই সকল বিষয়ে সরকারের অবশ্যই ভূমিকা থাকতে হবে। যেন বিএনপির পক্ষ থেকেও দ্রুত এই আলোচনায় অংশগ্রহণের সিদ্ধান্ত আসে। পরে স্মারকলিপি দিতে পল্টন মোড় থেকে গণমিছিল নিয়ে 8 দলের নেতাকর্মীরা যমুনা অভিমুখে রওনা হন। মিছিলটি মৎস্য ভবনের সামনে এলে আটকে দেয় পুলিশ। সেখান থেকে 8 দলের শীর্ষ নেতারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে যমুনায় যান। প্রধান উপদেষ্টার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। বলেন, দলগুলো ব্যর্থ হলে সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। আপনাদের দিক থেকে কি প্রস্তাব আসছে বা আসবে সেটার অপেক্ষায় আছি। এরপরে আমরা আমাদের অ্যাক্ট করা শুরু করব। আগামী সপ্তাহে এই 7 দিন বা এই সময় শেষ হবে, তারপরে আমাদের দিক থেকে কাজ শুরু হয়ে যাবে।
আশা করি আপনারা একমত হতে পারবেন এবং সেটাই বিশ্বাস করছি, এবং আপনাদের সমস্ত রাজনৈতিক পক্ষ যারা ফ্যাসিবাদ বিরোধী তাদের ঐক্যের উপরেই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে। পরে মৎস্য ভবন মোড়ে অপেক্ষারত নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার জানান, তাদের দাবিগুলো সরকারকে পরিপূর্ণভাবে উপস্থাপন করেছে ৮ দল। জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন, তা না হলে 11 তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। লাখ টাকা খরচে ইতালি গেল বাংলাদেশের বিড়াল। মুন্সিগঞ্জ থেকে পোষা বিড়ালের ইতালি যাত্রার খবর থাকছে সংবাদের শেষাংশে। গণসংযোগে কাজে লাগিয়ে সাজানো হয় কিলিং মিশন। 2 সন্ত্রাসী ছোট সাজ্জাদ এবং সরোয়ার বাবলার আধিপত্যকে কেন্দ্র করে রক্তাক্ত হল চট্টগ্রাম। গত 8 মাসে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্তত 5টি হত্যাকাণ্ড ঘটিয়েছে দুই পক্ষ। সবশেষ টার্গেট কিলিংয়ের শিকার হলেন খোদ বাবলা। জেলে বসেই পুরো পরিকল্পনা করে ছোট সাজ্জাদ। তবে এখনও এই ঘটনায় কোনো মামলা হয়নি। আর এসব হত্যাকাণ্ডকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। অনুসারীরা নগরীর বায়েজিদে বিএনপির গণসংযোগকে কাজে লাগিয়ে সাজানো হয় এই টার্গেট কিলিং মিশন। বিদেশে পলাতক বড় সাজ্জাদের অনুসারী ছিল ছোট সাজ্জাদ ও বাবলা। নগরীর বায়েজিদের 5 লাইশ ও চাঁদগাঁও এলাকায় আলাদা সাম্রাজ্য গড়ে তোলেন তারা। আধিপত্য বিস্তারে 2015 সালে জামিনে বের হয়ে আলাদা বলয় গড়ে তোলে বাবলা। এরপর থেকে শুরু হয় দুজনের বিরোধ। স্বজনদের দাবি, ছোট সাজ্জাদই তাকে হত্যা করেছে। ছোট সাজ্জাদের বিষয় হইতে পারে, ওরা সহযোগিতা আছে। প্রশাসন যারা আছে তারা এটা তদন্ত করে এটার সুস্থ বিচার যেন করে, এটা আমরা চাই। পুলিশ বলছে, গত 30 মার্চ নগরীর এক্সেস রোডে বাবলাকে হত্যা করতে প্রাইভেট কারে এলোপাতাড়ি গুলি চালায় সাজ্জাদের অনুসারীরা। সেদিন বাবলা বেঁচে গেলেও এবার সফল কিলিং মিশন। আর ছোট সাজ্জাদ জেলে বসে নিয়ন্ত্রণ করে তার পুরো সাম্রাজ্য। রাজনৈতিক ছত্রছায়ায় গত 8 মাসে অন্তত 5টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে দুই গ্রুপ। জেলের ভিতরে আছে ছোট সাজ্জাদ, সে এই জেলের ভিতর থেকে তার লোকদেরকে দিয়ে এরকম একটা কাজ করিয়েছে কিনা সেই দিকটাও আমরা ওপেন রাখছি। এছাড়াও আরও কতগুলো ডাইমেনশন আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি। এদিকে বিএনপির জনসংযোগে চট্টগ্রাম 8 আসনের প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করছে দলটি। নেতারা জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র। দুই সন্ত্রাসী দলের মধ্যে একটা সংঘর্ষ আছে তাদের মধ্যে। তবে আমি এটা একটু খুব সহজভাবে নিচ্ছি না। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত চায়, নির্বাচনকে বিলম্বিত করতে চায়, এখানে তাদের কোনো অন্যভাবে এটাকে তাদের দুটি দলের মধ্যে যে বিভেদ, সেটাকে কেউ ব্যবহার করতে চাচ্ছে কিনা, এই কথাগুলো উঠে আসছে কিনা জনগণের মনে। নির্বাচনী গণসংযোগে হামলা করা এটা গুপ্ত বাহিনীর কাজ। আমরা মনে করি এই ধরনের কর্মকাণ্ড যদি অব্যাহত থাকে, ভবিষ্যতে আমরা যে স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই, সেই বাংলাদেশ দেখা, সেই গণতন্ত্র উত্তরণ করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। বাবলার মরদেহ এখনও হাসপাতালের মর্গে রাখা আছে। সময় সংবাদ, চট্টগ্রাম। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে মৃত ব্যক্তিকেও ভোটের সুযোগ দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। বলেন, এই ব্যবস্থা বিলুপ্তির ফলে ধ্বংস হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো। নবম দিনের আপিল শুনানিতে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে পুনরায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকরের আবেদন জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি নবম দিনে এসে গড়িয়েছে। এদিন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা তার বক্তব্য উপস্থাপন শেষ করেছেন। পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে আগামী মঙ্গলবার। আমাদের জাজমেন্ট সমাপ্ত করতে যে আজকে আমরা যে সাবমিশন রেখেছি, বৃহস্পতিবারের শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পেছনে যে যুক্তি দেয়া হয়েছিল তা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ভ্রান্তপ্রসূত। তার ভাষায়, এই ব্যবস্থা বিলুপ্তির ফলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, মৃত ব্যক্তিকেও ভোটের সুযোগ করে দেয়া হয়েছে। প্রমাণিত হয়েছে নির্বাচিত সরকারই গণতন্ত্র নিশ্চিত করতে পারে না। প্রমাণিত হয়েছে
তত্ত্বাবধায়ক সরকারের আওতায় বাংলাদেশের মানুষ কিভাবে নিরপেক্ষভাবে, স্বাধীনভাবে, উন্মুক্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তিনি আরো বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে সংবিধানে যে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা কখনোই মৌলিক কাঠামোর পরিপন্থী হবে না। একই সঙ্গে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে পুনরায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকরের আবেদন জানান অ্যাটর্নি জেনারেল। এই যে জুলাই বিপ্লবের পরে একটি সরকার গঠিত হয়েছে, রাজপথ থেকে নির্ধারণ করা হয়েছে দেশের সরকার প্রধান কে হবেন, কোন ফরম্যাটে সরকার হবে, বাংলাদেশের প্রধান বিচারপতি কে হবেন সেটাও রাজপথ থেকে বলে দেওয়া হয়েছে। এই সরকার একটা নির্বাচনের পথ ধরে হেঁটে গেছে। সেই নির্বাচনের পথে হাঁটতে যে নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন, এই সরকারের পরবর্তী সরকার যারা আসবে সেখান থেকে যদি কার্যকর করেন এখানে কোনো ব্যত্যয় হবে না। 2011 সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের আপিল বিভাগ। রাজনৈতিক পট পরিবর্তনের পর কয়েকজন ব্যক্তি ও রাজনৈতিক দলের নেতারা নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থা ফেরাতে আইনি লড়াই শুরু করেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে অংশ নেয়ার ঘোষণার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে অথবা পদত্যাগ না করেও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। আজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। অ্যাটর্নি জেনারেল সরকারের কর্মচারী নয়। অ্যাটর্নি জেনারেল সংবিধানের 64 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রের আইনজীবী। এটা সরকারি কোনো কর্মচারী পদ না। অ্যাটর্নি জেনারেল ইজ ফ্রি টু গো ইলেকশন, ইভেন ক্ষমতা থেকেও করতে পারেন। এখানে কোনো অ্যাম্বিগুইটির কিছু নাই, এটা সেটেল ল। আগামী নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে 7টি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সবাই নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারবেন সে ব্যাপারে সিইসি নিশ্চিত করেছেন বলেও জানান সংগঠনটির মুখপাত্র পলাশকান্তি দে। দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন হিন্দু মহাজোটের নেতারা। বৈঠক শেষে সংগঠনটির মুখপাত্র পলাশকান্তি দে জানান, পূজা ও নির্বাচনের সময় সংখ্যালঘুদের ওপর হামলার আশঙ্কা থাকে, এটা যেন না হয় তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে সংখ্যালঘুদের পক্ষ থেকে। ঝুঁকিপূর্ণ অঞ্চলে নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি। নির্বাচন এদেশ হিন্দু সম্প্রদায়ের জন্য কখনো সুখকর ছিল না। নির্বাচনের আগে এবং পরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে আঘাত হানা একটি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা মাননীয় নির্বাচন কমিশনারকে এই বিষয়টা বলেছি, কেউ যদি কোনো প্রকার ঝামেলা করার চেষ্টা করে, হিন্দু সম্প্রদায়ের উপরে আঘাত করে হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিক বলির পাঠা বানানোর চেষ্টা করা হয়। আমরা অতীতেও দেখেছি। আমরা যেন এই বিষয়টা যেন আগামীতে না হয় সেই বিষয়টা আমরা মাননীয় নির্বাচন কমিশনার মহোদয়কে আমরা বলেছি। সময় সংবাদে আরো থাকছে। মালয়েশিয়া যেতে সরকারি খরচ ৭৯,০০০ টাকা হলেও এজেন্সি নেয় ৫ লাখ। দুদকের হাতে ৫২৫ কোটি টাকা আত্মসাতের তথ্য। ৬টি এজেন্সির বিরুদ্ধে মামলা। গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তদন্তের ক্ষমতা পেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ১২০ দিনে বিচার সম্পন্ন করার বাধ্যবাধকতা রাখা হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ভুক্তভোগীকে ক্ষতিপূরণের বিধানও যুক্ত করা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আতঙ্কের এক শব্দ গুম। রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৪,০০০ মানুষকে গুমের অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করতে মানবাধিকারের এমন লঙ্ঘন বলে অভিযোগ করে আসছিল বিভিন্ন সংগঠন। জুলাই গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর গঠন করা হয় গুম তদন্ত কমিশন। বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। খোঁজ মেলে দেশ জুড়ে গোপন বন্দিশালা, আয়নাঘরের অন্ধকার কুঠুরি থেকে মুক্তি পান অনেকেই এখনো ফেরেননি গুমের শিকার কয়েক হাজার মানুষ। সম্প্রতি গুমের সঙ্গে জড়িত ১৮ জন সেনা সদস্যের বিচারও শুরু হয়েছে। তবে গুম বন্ধে কার্যকর আইনের দাবি করে আসছিল মানবাধিকার সংগঠনগুলো।
এমন প্রেক্ষিতে গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আইনের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে হাজির হন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে নতুন আইনে। তদন্তের ক্ষমতা পেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউইং অফেন্স হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে 120 দিনে বিচার সম্পন্ন করার বাধ্যবাধকতা করা হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, ভুক্তভোগীকে ক্ষতিপূরণের বিধানও যুক্ত করা হয়েছে। অধ্যাদেশে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী, তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন এই আইনের ফলে আর কোনো সরকার গুমের মতো অপরাধ করতে পারবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর জন্য সরকার নির্ধারিত খরচ ৭৯,০০০ টাকা হলেও কিছু রিক্রুটিং এজেন্সি শ্রমিকদের কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা পর্যন্ত আদায় করছে। এমন অভিযোগে বৃহস্পতিবার ৬টি এজেন্সির বিরুদ্ধে মামলা করেছে দুদক। সংস্থাটি জানায়, তাদের নজরদারিতে থাকা ১০১টি রিক্রুটিং এজেন্সির মধ্যে এখন পর্যন্ত ৩১টির বিরুদ্ধে মামলা হয়েছে। এদিন দুদকের মামলায় গ্রেফতার করা হয়েছে এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ হোসেনকে। প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের যাত্রায় শুরু হয় দালাল সিন্ডিকেটের প্রতারণায়। দুদক বলছে, মালয়েশিয়া যেতে সরকারি খরচ ৭৯,০০০ টাকা হলেও দালাল ও এজেন্সিগুলো নেয় ৪.৫ থেকে ৫ লাখ টাকা। বহুদিনের এই একচেটিয়া নিয়ন্ত্রণের জাল ভাঙতে কাজ করছে তারা। সংস্থাটির কবজায় এখন ১০১ রিক্রুটিং এজেন্সির হাজার হাজার কোটি টাকার জালিয়াতির নথি। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মামলার প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার ৬টি এজেন্সির বিরুদ্ধে ৫২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। এ নিয়ে ৩১টি এজেন্সির বিরুদ্ধে মামলা হলো। ৬টি এজেন্সির রিপোর্ট আমরা দাখিল করা হয়েছিল, সেটা কমিশন কর্তৃক অনুমোদিত হয়েছে, সেগুলি আপনাদেরকে অবহিত করলাম। আরও যেগুলি ইতিমধ্যে উপস্থাপন করা হয়েছে অনুমোদন সাপেক্ষে, সেগুলি আপনাদেরকে আমরা অবহিত করব। এদিন প্রায় ৮৫৮ কোটি টাকা ঋণ জালিয়াতির মামলায় গ্রেফতার করা হয়েছে এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ হোসেনকে। ইতিপূর্বে জনাব মোহাম্মদ ফিরোজ হোসেন সহ ২১ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল। উক্ত মামলার এজাহার নামীয় আসামি জনাব মোহাম্মদ ফিরোজ হোসেন সাবেক ব্যবস্থাপনা পরিচালককে আজকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে দুদকের আবেদনে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদ চৌধুরী ও তার স্ত্রীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলেও জানান মহাপরিচালক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। একীকরণ ৫ ব্যাংকের দায়িত্ব নেওয়ার প্রথম দিনে ব্যাংকগুলোর সার্বিক পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠক করেন নতুন প্রশাসকরা। শাখাগুলো সচল, রেমিটেন্স প্রবাহ নিরবচ্ছিন্ন রাখা এবং বাণিজ্যিক লেনদেন স্বাভাবিক রাখার নির্দেশ তাদের। তবে একীকরণ দ্রুত শেষ না হলে অনাস্থা বাড়বে বলে শঙ্কা গ্রাহকদের। জাকির হোসেন বোনকে রেখে এসেছেন মিটফোর্ড হাসপাতালে, প্রয়োজন অন্তত ৫,০০০ টাকা। তবে ব্যাংকে এসে মাত্র ১৫০০ টাকা নিয়ে তাকে ফিরতে হলো। এমন অবস্থা থেকে এবার নিস্তার চান তিনি। আমার টাকা ৫,০০০ লয়, যেহেতু আমার কম বেশি আছে, আমার মাত্র দিয়েছে ১৫০০। সেই কারণে সরকার যদি এরা দ্রুত পদক্ষেপ নেয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে, আমার জন্য ভালো হবে, আমাদের যারা দরিদ্র মধ্যবিত্ত লোক আছে এদের জন্য অনেক ভালো হবে। মার্জার প্রক্রিয়ায় প্রশাসক নিয়োগের খবরে কতদিনে আমানতের অর্থ তোলা যাবে সে প্রশ্ন নিয়ে অনেক আমানতকারী আসেন ব্যাংকে। জানান, অসহায়ত্বের কথা, স্বস্তি যেন সাময়িক না হয় সে আকুতিও তাদের। ২-৩ মাস ভিতর হইলে আমাদের সুবিধা আর কি, যদি বেশি লং টাইম হয় তাহলে তো আমরা মরে যাব। এইবারই বোধহয় প্রথম যে বাংলাদেশের ইতিহাসে এইভাবে এইরকম একটা পদক্ষেপ নিল।
আর আমানতকারীদের জন্য। বাংলাদেশ ব্যাংকের ঘোষণা অনুযায়ী ব্যাংকগুলোতে এলসি খোলা সহ বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানান শাখা ব্যবস্থাপকরা। মার্জার প্রক্রিয়া ব্যাংকগুলোতে গতি ফেরাবে বলে আশ্বস্ত করেন গ্রাহকদের। আগের মতো আপনারা ব্যাংকিং করবেন, বিজনেস করবেন, আমাদের সাথে যেসব বিজনেস অ্যাকাউন্ট আছে সেগুলো তাদেরকেও আমরা বার্তা অলরেডি আমরা পৌঁছে দিয়েছি, তারা আমাদের সাথে যোগাযোগ করছে। এদিকে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ব্যাংকগুলোর সার্বিক পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠকে বসেন নতুন প্রশাসকরা। ব্যাংক সেবা কার্যক্রম নিরবিচ্ছিন্ন করতে আঞ্চলিক শাখা সচল রাখার বার্তা দেন তারা। আর নতুন প্রশাসকের প্রতি আস্থা রাখার আহ্বান বাংলাদেশ ব্যাংকের। আমরা শুধু জনগণকে বলতে চাই, আপনারা নবগঠিত ব্যাংকের উপর সম্পূর্ণ আস্থা রাখেন। নতুন যে ম্যানেজমেন্ট, অস্থায়ী ম্যানেজমেন্ট সৃষ্টি হলো, তাদের উপরও আস্থা রাখেন। তাদের কাছে আপনাদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। একই সঙ্গে বিনিয়োগ বাজারে ব্যাংকগুলোর শেয়ার শূন্য ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে আসার সুযোগ নেই বলেও জানান মুখপাত্র। ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ বেড়ে গিয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এদিকে একীকরণ 5 ব্যাংকের শেয়ার বেচাকেনা স্থগিত রয়েছে পুঁজিবাজারে। পরিষ্কার এমন কোনো নির্দেশনা না থাকায় হতাশ ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ প্রতিষ্ঠান মালিকদের সংগঠন ডিবিএ। তথ্য ঘাটতিতে যেন ক্ষতির মুখে না পড়ে শেয়ার বাজার, সেদিকে নজর রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। নেগেটিভ আদায় করতে যাচ্ছি না, লিমিটেড লায়াবিলিটি, প্রকৃতপক্ষে তো এটাও আদায় করা উচিত ছিল জনস্বার্থে। তো আমি মনে করি যে এটাকে জিরো করে দেওয়া হচ্ছে, নেগেটিভটা ধরা হচ্ছে না। বুধবার বিকেলে একীভূত 5 ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণার পর বৃহস্পতিবার সকাল থেকে পুঁজিবাজারে বন্ধ রয়েছে এসব ব্যাংকের শেয়ার কেনাবেচা। ব্যাংক একীকরণে বাংলাদেশ ব্যাংকের মহাযোগ্য থাকলেও ওইসব ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীদের কি হবে, নিয়ন্ত্রক সংস্থা থেকে সে ব্যাপারে স্পষ্ট কোনো নির্দেশনা না থাকায় হতাশ ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ প্রতিষ্ঠান মালিকদের সংগঠন ডিবিএ। ক্ষুদ্র বিনিয়োগকারী বা সাধারণ বিনিয়োগকারী বা আমরা যাদেরকে কমন বা অর্ডিনারি শেয়ার হোল্ডার্স বলি, ওনারা প্রতারিত হয়েছেন যারা ব্যাংকে কাজ করেছেন। সো দে হ্যাভ টেকেন অল দ্য benefit through stealing of money of the depositors. The government can always buy the shares. কোন ধরনের তথ্য আদান প্রদানের ঘাটতিতে যেন পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব না পড়ে সেদিকে সরকারকে নজর রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। যে সিদ্ধান্তটা এলো সেটা আসলে এসিসির সঙ্গে আলাপ আলোচনা করে নেওয়া হয়েছে কিনা সেটাও কিন্তু প্রশ্ন সাপেক্ষ, এবং যদি কোনো সিদ্ধান্ত এরকম নেওয়া হয়ে থাকে তাইলে সেই ক্ষেত্রে আসলে কেন এই ব্রোকারেজ হাউসগুলোকে জানানো হলো না, সেটাও একটা বড় প্রশ্ন। 5 ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধের দিন সকাল থেকেই পতনের মুখে পড়ে ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক। গেল 9 আগস্টের পর নামে 5000 পয়েন্টের নিচে। দিন শেষে 251টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে, আর লেনদেন হয়েছে 419 কোটি টাকার শেয়ার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। ইতিহাসের দীর্ঘ শাটডাউনের সাক্ষী যুক্তরাষ্ট্র। 36 দিনের সরকারি অচলাবস্থায় 40টি বিমানবন্দরে লোকবল সংকট, ফ্লাইট 10% কমানোর সিদ্ধান্ত। পানির ট্যাঙ্কের ভেতরে লুকিয়েও শেষ রক্ষা হয়নি। গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে অস্ত্রসহ বাড়ির মালিক এনামুল হক মোল্লা সহ 7 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ সময় উদ্ধার করা হয় 2টি পিস্তল, ম্যাগাজিন ও গুলি, ওয়াকিটকি এবং বেশ কিছু দেশীয় অস্ত্র। তবে বিষয়টি পরিকল্পিত বলে অভিযোগ এনামুলের পরিবারের। বাড়ির পানির ট্যাঙ্ক থেকে বের করে আনা হচ্ছে এনামুল হক মোল্লাকে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে শ্রীপুরের বর্মি এলাকায় বাড়িটিতে অভিযান চালায় যৌথ বাহিনী। তল্লাশির পর উদ্ধার করা হয় বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র। আটক করা হয় বাড়ির মালিক এনামুল হক মোল্লা সহ 7 জনকে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, সৌদি প্রবাসী এনামুল আসন্ন জাতীয় নির্বাচনে গাজীপুর 3 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তবে এনামুল হক মোল্লা বিএনপির কেউ নয় বলে দাবি করেন স্থানীয় নেতারা। আমি স্পষ্ট করে বলতে চাই, এনামুল হক মোল্লা আমাদের বিএনপির কেউ নয়। সে বহিষ্কৃত হয়েছিল, সে সন্ত্রাসী একটা ছেলে এবং একটা জঘন্য অপরাধ করে সে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। এদিকে ঘটনাটিকে পরিকল্পিত বলে অভিযোগ করেছেন এনামুল হক মোল্লার ছোট ভাই মাজহারুল ইসলাম মোল্লা। দাবি করেন বিরোধীরা বাইরে থেকে অস্ত্র এনে ফাঁসিয়েছে। অভিযানের সময় সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করা হয়। কোনো অস্ত্র না পাওয়াতে তো বাইরে থেকে 2টা লোকে আইসা ব্যাগ নিয়ে মোটরসাইকেলে আসছে, আসার পরে এই গেটে এসে যখন দুইটা ব্যাগটা তাদের হাতে দিছে। অস্ত্রের উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা করেছে। মেহেদি হাসান,
সময় সংবাদ, গাজীপুর। এবার খুলনা বিভাগের খবর। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা আর টেকসই পর্যটন উন্নয়নে নেওয়া হয়েছে ২০ বছর মেয়াদী ইকোট্যুরিজম মাস্টার প্ল্যান। সংশ্লিষ্টরা বলছেন, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে স্থানীয়দের জীবিকা যেমন সুরক্ষিত হবে, তেমনি সংরক্ষিত থাকবে সুন্দরবনের জীববৈচিত্র্য। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। সবুজ গাছ, খালবিল আর বন্যপ্রাণীর সমাহার এ যেন প্রকৃতির এক জীবন্ত শিল্পকর্ম। দেশি বিদেশি পর্যটকদের কাছে সুন্দরবন মানেই শান্ত সুনিবিড় এক আশ্রয়। রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, নানা প্রজাতির বন্যপ্রাণীর আবাস, সুন্দরী গেওয়া সহ হাজারো প্রজাতির বনজ সম্পদের এ বন শুধু পর্যটন নয়, বাংলাদেশের পরিবেশ রক্ষারও প্রাকৃতিক ঢাল। তবে সংরক্ষিত বনাঞ্চলে ক্রমবর্ধমান পর্যটন চাপের কারণে সুন্দরবনের ভারসাম্য এখন হুমকিতে। একদিকে যাতায়াত ব্যবস্থার সীমাবদ্ধতা, প্রাথমিক চিকিৎসার অভাব, প্রশিক্ষিত গাইডের সংকট আর বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতায় বিপন্ন হচ্ছে বনের ভারসাম্য। ট্যুরিজমের ক্ষেত্রেও যে সমস্ত ভেহিকেলগুলো আছে, জেলেরা যারা, তারা সবাই কিন্তু ওই পলিথিন প্লাস্টিকগুলো ফেললে যেটা হচ্ছে বৃক্ষ গজানোর সুযোগ, মানে ন্যাচারালি ওইটা হওয়ার সুযোগ থাকছে। এসব চ্যালেঞ্জ মাথায় রেখেই প্রস্তুত করা হয়েছে ২০ বছর মেয়াদী সুন্দরবন ইকোট্যুরিজম মাস্টার প্ল্যান। এতে গুরুত্ব পেয়েছে কমিউনিটি বেসড ট্যুরিজম মডেল, যাতে স্থানীয়দের বনজ সম্পদের উপর নির্ভরশীলতা কমে বিকল্প জীবিকা গড়ে ওঠে। এছাড়া তথ্য কেন্দ্র স্থাপন, ইকো গাইড প্রশিক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও পর্যটক নিরাপত্তার দিকেও নজর দেওয়া হয়েছে। মহাপরিকল্পনার মূল উদ্দেশ্যই হচ্ছে যে সুন্দরবনের যে একটি বিশাল প্রাকৃতিক সৌন্দর্যের আধার এবং এটার যে বিভিন্ন অর্থনৈতিক এবং বৈশ্বিক যে গুরুত্ব আছে, এই বিষয়গুলোকে সামনে তুলে ধরে সুন্দরবনের জীববৈচিত্র্যের সংরক্ষণটাকে আমরা আসলে ত্বরান্বিত করতে পারি। বন বিভাগ বলছে, পরিকল্পনাটি বাস্তবায়ন হলে সুন্দরবনের পর্যটন আরও টেকসই হবে। আশা করি যে সুন্দরবন এবং এর উপরে পর্যটন যে নির্ভরতা, এগুলোকে সামাল দিতে এবং ম্যানেজ করতে সহায়ক হবে। প্রতি বছর গড়ে দেশি বিদেশি প্রায় ২ লাখ পর্যটক সুন্দরবনে ভ্রমণে আসেন। ২ দশকের এই মহাপরিকল্পনা শুধু পর্যটন নয়, বরং প্রকৃতি সংরক্ষণ ও স্থানীয় মানুষের উন্নয়নে এক নতুন অধ্যায় উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুন্দরবন হয়ে উঠবে টেকসই ইকোট্যুরিজমের এক অনন্য দৃষ্টান্ত। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দেশের বাইরের খবর। নিউ ইয়র্ক শহরকে একটি নতুন যুগ উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। একই সঙ্গে একটি সক্ষম ও সহানুভূতিশীল প্রশাসন গঠনের ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে মামদানির জয়কে কটাক্ষ করে তাকে কমিউনিস্ট আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ করেন, নিউ ইয়র্ক শহরকে অর্থনৈতিক দুঃস্বপ্নের দিকে নিয়ে যাচ্ছেন ডেমোক্র্যাটরা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি অলিগলিতে এখন মামদানির জয় জয়কার। নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি শহরকে নতুন ভবিষ্যতের দিকে নিয়ে যাবেন এমন প্রত্যাশা সবার। জনগণকে আশার আলো দেখাচ্ছেন ৩৪ বছর বয়সী এই মেয়র। কুইন্সের ফ্লাশিং মিডোজ পার্কে ইউনিস্ফিয়ারের সামনে দাঁড়িয়ে নতুন প্রশাসনিক দল গঠনের ঘোষণা দেন তিনি। বলেন, তার প্রশাসন হবে সক্ষম ও সহানুভূতিশীল। ক্ষমতা গ্রহণের মাধ্যমে নিউ ইয়র্কবাসী একটি নতুন যুগের সাক্ষী হবে বলেও মন্তব্য করেন তিনি। আমরা এমন একটি প্রশাসন গঠন করব যা সমান অংশে সক্ষম এবং সহানুভূতিশীল, যারা সৎ এবং লক্ষ লক্ষ নিউ ইয়র্কবাসীদের মতো কঠোর পরিশ্রম করতে ইচ্ছুক। সিটি হলে আমার প্রথম দিনটা শেষ দিনের মতোই হবে, ব্যয় সংকট মোকাবেলায় মনোযোগী। কিন্তু মামদানির এই ঘোষণার পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মায়ামির এক অনুষ্ঠানে তাকে কড়া ভাষায় আক্রমণ করেন। বলেন, ডেমোক্রেটরা এবার নিউ ইয়র্কে এক কমিউনিস্টকে ক্ষমতায় বসিয়েছে। দাবি করেন, তার প্রশাসন যখন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করছে, তখন ডেমোক্রেটরা দেশকে দিচ্ছে অর্থনৈতিক দুঃস্বপ্ন। এদিকে শহরবাসী মামদানিকে নিয়ে আশাবাদী হলেও বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। রাজনৈতিক বিশ্লেষক এরিক গ্যান্ডারের মতে, মামদানির সামনে রয়েছে কঠিন বাস্তব। বলেন, ভাড়া নিয়ন্ত্রণ, ফ্রি বাস সার্ভিস বা সর্বজনীন চাইল্ড কেয়ারের মতো সুযোগ সুবিধা বাস্তবায়ন করা নিউ ইয়র্কে সহজ নয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।
আগের সব রেকর্ড ভেঙে ইতিহাসের দীর্ঘ শাটডাউনের সাক্ষী হলো যুক্তরাষ্ট্র। ৩৬ দিনের সরকারি অচলাবস্থার জেরে আকাশপথে বড় ধরনের প্রভাব পড়তে শুরু করেছে। শুক্রবার থেকেই ৪০টি প্রধান বিমানবন্দরে ফ্লাইট ১০% কমানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কর্মী সংকটে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা FAA। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিনেটে আইন পাশ নিয়ে বিতর্কের নিয়ম বা ফিলিবাস্টার নিয়ম তুলে নেওয়ার দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সরকারের ইতিহাসের দীর্ঘতম অচলাবস্থার রেকর্ড গড়ল এবারের ফেডারেল শাটডাউন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম দফার শাসনামলে ৩৫ দিনের জন্য সকল সরকারি কার্যক্রম বন্ধ ছিল। সেই রেকর্ড ভেঙে এ দফায় ৩৬তম দিনে গড়ালো কেন্দ্রীয় সরকারের শাটডাউন। বেতন ছাড়াই কাজ করে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ১৩,০০০ এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং ৫০,০০০ নিরাপত্তা কর্মকর্তা। এতে দুর্বল হয়ে পড়েছে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা, বাড়ছে ফ্লাইট বিলম্ব ও বাতিলের হার। উদ্ভূত পরিস্থিতি সামলাতে শুক্রবার থেকে ৪০টি বড় বিমানবন্দরে ফ্লাইট ১০% কমানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন পরিবহন মন্ত্রী শন ডাফি। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান ব্রায়ান বেডফোর্ড জানান, কন্ট্রোলারদের ক্লান্তি ও আর্থিক চাপ আকাশপথে নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে। তাই ধাপে ধাপে ফ্লাইট কমানো হবে। প্রথম দিন ৪%, পরদিন ৫%, পরে ৬% এবং এক সপ্তাহের মধ্যে পুরো ১০% ফ্লাইট কমানো হবে। ৪০টি বিমানবন্দরের তালিকা বৃহস্পতিবার প্রকাশ করা হবে, যার মধ্যে নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও ডালাসের মতো ব্যস্ততম বিমানবন্দরও রয়েছে বলে জানান ওই এভিয়েশন কর্মকর্তা। এতে প্রতিদিন গড়ে ৩ থেকে ৪,০০০ ফ্লাইট বাতিল হতে পারে বলে আশঙ্কা করছে বিমান সংস্থাগুলো। এদিকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কার্যক্রম বন্ধ থাকায় শেয়ার বাজার থেকে শুরু করে বিমান চলাচল সব ক্ষেত্রেই প্রভাব পড়ছে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি ৩ অঙ্গরাজ্যের স্থানীয় নির্বাচনে ডেমোক্রেটদের জয়ের পেছনেও শাটডাউনকেই দায়ী করেন তিনি। ডেমোক্রেটদের উগ্রপন্থী পাগল আখ্যা দিয়ে অচলাবস্থা নিরসনে কংগ্রেসকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে সিনেটে ফিলিবাস্টার বা আইন পাশ নিয়ে দীর্ঘ সময়ের বিতর্কের নিয়ম তুলে নেয়ার দাবি জানান তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বয়সভিত্তিক ক্রিকেটে খেলোয়াড় তৈরিতে ভালো সম্ভাবনা থাকার পরও রাঙামাটিতে অবকাঠামোগত কোনো সুযোগ সুবিধা না থাকায় হতাশা প্রকাশ করেছে বিসিবি পরিচালক আসিফ আকবর। বৃহস্পতিবার সকালে রাঙামাটির মারি স্টেডিয়াম পরিদর্শন করেন বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান। এ সময় তিনি জেলার বয়সভিত্তিক ক্রিকেটারদের সঙ্গেও কথা বলেন। জেলার ক্রীড়াঙ্গনের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়েও স্থানীয় ক্রীড়াবিদ, সংগঠক এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্রিকেট বোর্ডের জেলা কাউন্সিলর, জেলা ক্রীড়া অফিসার এবং জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যরা। নারীদের ক্রিকেটে যুক্ত করতে স্কুল পর্যায়ে কাজ করার কথা বলেন আসিফ। সঠিক প্রশিক্ষণ ও অবকাঠামো উন্নয়ন করা গেলে রাঙামাটি থেকে জাতীয় দলে খেলোয়াড় উঠে আসবে বলে প্রত্যাশা বিসিবির নতুন পরিচালকের। না, প্রথমত আমি হতাশ যে এখানে মাঠের যে অবস্থা, গ্যালারির যে অবস্থা, ফ্যাসিলিটির যে অবস্থা এবং প্লেয়ারদের সাথে যতটুকু বুঝলাম, তাদের আচরণ, ভাষাগত বা বডি ল্যাঙ্গুয়েজ যতটুকু বুঝলাম যে এখানে আসলে কিছুই নেই এবং এখানে কাজ করানোর সুযোগ আছে। আমাদের তো ওই পার্বত্য এলাকায় আপনার ডেফিনেটলি দেখতে পাচ্ছি ফুটবলে নারীদের বিশাল একটা অবদান এবং তাদের ফিটনেসটা হচ্ছে আমাদের মূল অ্যাডভান্টেজ। তারপরে আমাদের ট্রেনিং ফ্যাসিলিটিস বা যেগুলো আমাদের বাকি আছে সেগুলো আমরা দেখতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি। এখন সংগঠকরা যারা আছেন এখানকার লোকাল, তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন আমাদের ইনস্ট্রাকশনগুলো ফলো করে তাদেরকে ইনভলভ করে। আমরা যে কোনো কিছু প্রস্তুতি আছে এবং এখানকার রাঙামাটি স্কুলগুলোয় নারীদের যে স্কুলগুলি আছে তাদেরকে এনকারেজ করার জন্য আমরা তাদের স্কুল সিলেক্ট করে ওখানে আগে আমরা গেটস পাঠিয়ে দেব। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি যাচ্ছি সেখানে। যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার কনসেন্ট, ফাইনাল কনসেন্ট আসতে হবে জনগণের কাছ থেকে। জনগণের রিপ্রেজেন্টেটিভ একটা সংসদ যেটা এটার উপর আলোচনা করবে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু করতে হবে এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আপনি সংসদে তর্ক বিতর্ক আলোচনা হবে, পাশ করবেন। তারপরে গণভোটের প্রশ্ন আসছে, তারা কিন্তু গণভোটের কোনো প্রশ্নই আসছে না এখানে।
তাহলে এই যে গণভোটটা তারা দিল, কি প্রস্তাবটা দিল, বিএনপি পক্ষ থেকে আমরা অনেক সময় দেশে একটা সহনশীলতা, যে রাজনৈতিক ঐক্য, এমন একটা প্রেক্ষাপটে হয়তো মনে করে এই গণভোটের পক্ষে মত দিয়েছেন, তাও নির্বাচনের দিন। কিন্তু আসলে নির্বাচনের দিনে তো গণভোট হতে পারে না। এটা তো বিএনপির উদারতা, এবং এই উদারতাটা দেখানো বিএনপির ঠিক হয় না। আমি এখানে বলতেছি তারে বিএনপি এই উদারতা দেখানো ঠিক হয় নাই, কারণ এটা সাংবিধানিকভাবে কারেক্ট না, এটা নৈতিকভাবে কারেক্ট না, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে কারেক্ট না। যে উদারতা দেখিয়েছে, এইটার জন্য আজকে যে সমস্যা আমরা ফেস করতেছি, এখন উদারতা দেখাতে গিয়ে, একটা জাতীয় ঐক্যের প্রতি সমর্থন দিতে গিয়ে, এইটার কারণে এখন আরো বেশি সমস্যার সৃষ্টি হচ্ছে। এখন বলছে নির্বাচনের আগে হতে হবে, নির্বাচনের দিনও মানতে রাজি নেই, যেটা গণভোট হওয়ারই কথা না, সেটা এখন তারা তার আগে করতে চায়, নির্বাচনের আগে করতে চায়। তাহলে এই গণভোটটা কি জন্য? এই গণভোটের পিছনে চিন্তাটা কি? এখন মানুষ সরাসরি যুক্ত ছিলাম জাতীয় প্রেস ক্লাবে, বক্তব্য রাখছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। বিপিএল এর 12তম আসরে অংশ নিতে যাওয়া 5 ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত করেছেন গভর্নিং কাউন্সিল। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। গেল মঙ্গলবার যাচাই বাছাই শেষে 5 ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করে ক্রিকেট বোর্ড। আজ দলগুলোর নাম চূড়ান্ত করেছে গভর্নিং কাউন্সিল। আগের নামে খেলবে সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবং গেল আসরে অংশ নেয়া ঢাকা ক্যাপিটালস। বদলেছে সিলেট দলের নাম, নতুন নাম সিলেট টাইটান্সে খেলবে ফ্র্যাঞ্চাইজিটি। এছাড়া বাকি দুটো দল অংশ নেবে রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস নামে। এই মাসেই অনুষ্ঠিত হওয়ার কথা বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে 8 দলের পদযাত্রায় পুলিশের বাধা। গণভোট ঠেকাতে ষড়যন্ত্রের অভিযোগ জামায়াতের 5 দাবিতে যমুনায় স্মারকলিপি। দলগুলোর ঐক্য না হলে সিদ্ধান্ত নেবে সরকার। নানা কৌশলে নির্বাচন পেছানোর চেষ্টা দেখছে বিএনপি। সনত গণভোটের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার সমালোচনা মির্জা ফখরুলের। এবং গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন, তদন্তের ক্ষমতা পেল মানবাধিকার কমিশন। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে 120 দিনে শেষ করতে হবে বিচার। এ ছিল বিকেল 5টার সময় সংবাদে। বাংলা সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সবাই।